আচ্ছা, তাহলে পরম মান সম্বলিত অসমতার দুইটা প্রোফাইল ছিল, একটা ছিল লেস দেনের, অসমতায় লেস দেন হলে কি হয়, আর একটা হচ্ছে অসমতায় যদি গ্রেটার দেন থাকে তাহলে কি হয়। হ্যাঁ, তো আমরা গ্রেটার দেনের একটা অঙ্ক দেখি। তো তার আগে আমি একটু গ্রেটার দেনটা আবার একটু তোমাদের মনে করায় দিই। ধরো এখানে আছে যে এক্স এর পরম মান 3 এর বড়, ঠিক আছে। এর মানে হচ্ছে কি, যে শূন্য থেকে এক্স এর দূরত্ব 3 এককের বেশি, অর্থাৎ 3 এককের বেশি দূরত্বে এক্স সংখ্যাটা অবস্থিত। তাহলে আমরা যদি হচ্ছে গ্রাফটা আঁকি, দেখো গ্রেটার দেনের ক্ষেত্রে প্রোফাইলটা কেমন হয় সেটা আমরা একটু দেখি। আচ্ছা, দেখো তাহলে কি বলছে যে এক্স কোথায় থাকতে পারে, 3 এককের বেশি দূরত্বে থাকতে পারে। হ্যাঁ, তাহলে দেখো 0 থেকে 3 পর্যন্ত হচ্ছে 3 একক, তাহলে 3 এককের বেশি হবে কি, আমরা যদি 3-এর ডান দিকে চিন্তা করি, তাহলে এই 3-এর ডান দিকটা হচ্ছে 3 এককের বেশি দূরত্ব, তাহলে 3 এককের বেশি দূরত্বে এক্স থাকবে। তাহলে 3 এককের বেশি দূরত্ব বলতে 3-এর ডান দিকের সব বাস্তব সংখ্যাকে বোঝাচ্ছে, অর্থাৎ এই রেঞ্জে আমার এক্সটা থাকতে পারে। তাহলে এটাকে আমি রিপ্রেজেন্ট করতে পারি কিভাবে, এক্স গ্রেটার দেন 3, তার মানে এক্স এই অঞ্চলটাতে থাকতে পারে। ঠিক আছে, এখন আমি যদি 0-এর বামে চিন্তা করি, বামেও চিন্তা করলেও আমরা কি পাবো, 3 এককের বেশি দূরত্ব পাবো। এই 0 থেকে -3 পর্যন্ত হচ্ছে তোমার 3 একক দূরত্ব। আর তুমি যদি -3-এর বামে চিন্তা করো, যে আমি যদি -3 থেকে বামে যাই, তাহলে এই -3 থেকে যত তুমি বামে যাবা এই অংশটুকু হচ্ছে 3 এককের বেশি দূরত্ব। ঠিক আছে, ওইখানকার মতোই। তাহলে এটা হচ্ছে 3 এককের বেশি দূরত্ব এখান থেকে। আর বাম সাইডে চিন্তা করলে এই -3 এর বামে হচ্ছে 3 এককের বেশি দূরত্ব। সো এইখানেও আমাদের এক্সট্রা থাকতে পারে। সো এই অঞ্চলটাকে আমরা বলতে পারবো কি, যে এটাকে প্রকাশ করতে পারবো যে এক্স লেস দেন -3, অর্থাৎ এই অঞ্চলে এক্সট্রা থাকতে পারে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে যে গ্রেটার দেন যদি থাকে তাহলে আমাদের প্রোফাইলটা এরকম হয়, যে আমাদের যে সমাধানগুলো যেগুলো আসে, সমাধানগুলো দুই দিকে চলে যায়। একটা হচ্ছে, দেখো এখানে খেয়াল করো, যে এক্স এর মান 3-এর থেকে বেশি হইতে পারে, আর -3 থেকে ছোট হইতে পারে। ঠিক আছে, তার মানে এই দুইটা জিনিসকে কিন্তু তুমি কম্বাইন করে লিখতে পারবে না। সংখ্যা রেখার দিকে একটু তাকাও, তাকাইলে দেখবা যে এই দুইটা জিনিস দুই সাইডে চলে গেছে, তার মানে এটাকে কম্বাইন করে আগের মতো লেখা সম্ভব না। ঠিক আছে, তাহলে এই হচ্ছে গ্রেটার দেন থাকলে আমাদের প্রোফাইলটা এরকম হয়। এখন মনে করো যে ধরো তোমার এখানে ইকুয়াল আছে, গ্রেটার অর ইকুয়াল। ইকুয়াল থাকলে আমরা জিনিসটা জানি, ইকুয়াল মানে কি, যে এক্স এর পরম মান হচ্ছে 3-এর সমান। তার মানে মনে করো যে গ্রেটারের সাথে ইকুয়ালটাও আছে। সো 3-এর সমান মানে 3 একক দূরত্বে অবস্থিত এক্স। তাহলে এক্স 3 একক দূরত্বে যদি অবস্থিত হয়, তাহলে এক্সটা কোথায় থাকবে, এইখানে থাকবে। তাহলে 3 একক দূরত্বে অবস্থিত এবং 3 এককের বেশি দূরত্বে, তার মানে এই তখন 3 সহ 3-এর ডানের গুলো হচ্ছে সমাধান অঞ্চল। ওই ক্ষেত্রে আমাদের এখানে কি আসবে, একটা ইকুয়াল আসবে। একইভাবে যদি আমরা বামে চিন্তা করি, যে এক্স হচ্ছে 3 একক দূরত্বে বা তার বেশি দূরত্বে। সো 3 একক দূরত্ব বলতে আমরা 0 থেকে -3, এই -3 পর্যন্ত দূরত্বটা হচ্ছে, সরি, এই 0 থেকে -3, এই -3 দূরত্ব চিন্তা করলে হচ্ছে একদম এক্স্যাক্টলি 3 একক দূরত্ব। আর তার বেশি দূরত্ব হচ্ছে কোথায়, 3-এর বামে যদি যাই, তাহলে এই রিজিয়নে তখন থাকতে পারবে। তখন হচ্ছে আমাদের এখানেও একটা ইকুয়াল চলে আসবে, তখন আর কি এক্স হচ্ছে -3, অর্থাৎ এই জায়গাতেও এক্সটা অবস্থিত হইতে পারে। সো ইকুয়াল থাকলে এই 3-তেও থাকতে পারবে, -3-তেও থাকতে পারবে। ঠিক আছে, তাহলে ইকুয়াল যদি থাকে সেটা নিয়ে আসলে আমাদের কোনো চিন্তা নেই, ইকুয়াল থাকলে জাস্ট আমরা একটা ইকুয়াল বসায় দিব। আমরা একটা বইয়ের একটা অঙ্ক দেখি, যেমন হচ্ছে 5-এর 4 নাম্বারটা। এখানে দেখো বলছিল, এটাতে বলা আছে এরকম, যে x-5 এর পরম মান 4-এর থেকে বেশি। ঠিক আছে, x-5 এর পরম মান 4-এর থেকে বেশি। তাহলে এই জিনিসটার মানে কি, দেখো এই জিনিসটার মানে হচ্ছে, দেখো পরম মানের ভিতরে যাই থাক না কেন, তুমি ওইটাকে একটা সংখ্যা, মানে হচ্ছে আমরা যখন ডেফিনেশন যেভাবে পড়ছিলাম তুমি ওইভাবে চিন্তা করবা। ঠিক আছে, যে পরম মানের ভিতরে যাই থাক সেটাকে তুমি একটা সংখ্যা ভাববা, তাহলে দেখবা জিনিসটা সহজ হয়ে গেছে। তাহলে এখানে আমাদের পরম মানের ভিতরে কি আছে, x-5। তাহলে এই x-5-এর পরম মান বলতে আমরা বুঝি 0 থেকে x-5-এর দূরত্ব 4-এর বেশি, অর্থাৎ 4 এককের বেশি দূরত্বে x-5 অবস্থিত। ঠিক আছে, তাহলে 4 এককের বেশি দূরত্বে যদি x-5 অবস্থিত হয়, তাহলে সেই ক্ষেত্রে আমাদের গ্রাফটা কেমন হবে, একটা হবে 4-এর ডান সাইডের মানগুলো হতে পারে, আর হচ্ছে 4-এর -4-এর বাম সাইডের মানগুলো হতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা এই জিনিসটাকে দেখো দুই ভাবে ভাগ করে নিব। কারণ কি, যখন গ্রেটার দেন ছিল, গ্রেটার দেন থাকলে আমরা দেখছিলাম যে মানগুলো এরকম পাওয়া যায়।
এখানে 3 ছিল আর এখানে ধরো -3 ছিল। তাহলে গ্রেটার দেন থাকলে আমরা দেখছিলাম যে মানগুলো এরকম আসে, দুই সাইডে চলে যায়, যে এক্স গ্রেটার দেন 3 অর এক্স লেস দেন 3। ঠিক আছে, তো মানগুলো এরকম আসে, দুইটা সাইডে চলে যায়, তার মানে জিনিসটা দুই ভাগে ভাগ হয়ে যাচ্ছে। তো তাহলে আমাদের চিন্তা করতে হবে কি, যে যখন x-5 আমরা চিন্তা করব, তার মানে ঠিক এটার সাথে তুমি একটু মিলাও, যে এখানে ছিল x এর পরম মান 3 এর থেকে বড়, তাহলে তখন আমরা দেখো একটা অঞ্চল পাওয়া গেছিল যেখানে x হচ্ছে পজিটিভ, আর একটা অঞ্চল পাওয়া গেছিল কি যেখানে x হচ্ছে নেগেটিভ। ঠিক আছে, সো এটাকে আমরা কি করব, এরকম দুই ভাগে চিন্তা করে নিব। তাহলে যখন গ্রেটার দেন সাইন থাকবে তখন আমরা কি বলবো, যে এখানে x-5, তাহলে একবার হচ্ছে পজিটিভ পাওয়া যায় যখন গ্রেটার দেন থাকে, তাহলে x-5 আমরা পজিটিভ মানগুলো চিন্তা করব, তার মানে বলবো x-5 অঋণাত্মক হলে। তাহলে অঋণাত্মক মানে কি, অঋণাত্মক মানে হচ্ছে, মনে আছে তোমাদের অঋণাত্মক মানে কি? তো ঋণাত্মক, হ্যাঁ, শূন্য সহ সকল ধনাত্মক সংখ্যাগুলা। ঠিক আছে, তার মানে x-5 অঋণাত্মক হলে এটা বোঝাচ্ছে যে x-5 ইজ গ্রেটার দেন 4। তার মানে এই জিনিসটাকে আমরা দেখো পজিটিভ চিন্তা করছি। সো এখান থেকে তুমি পাবা, জাস্ট হচ্ছে অসমতায় 5 যোগ করে দাও, 5 যোগ করে দিলে চলে আসবে কি x>9। তাহলে এটা একটা সমাধান অঞ্চল আমাদের চলে আসলো। আরেকবার আমরা চিন্তা করব কি, নেগেটিভ প্রোফাইলটা চিন্তা করব, যে x-5 আবার x-5 ঋণাত্মক হলে, ঋণাত্মক হলে, তাহলে ঋণাত্মক হলে জিনিসটা কি হবে, যে x-5টা দেখো ঋণাত্মক, তাহলে যে x-5টাকে আমরা ঋণাত্মক চিন্তা করতেছি, সো ঋণাত্মক হলে কি হবে, এখান থেকে আমরা আরেকটা সমাধান অঞ্চল পাবো। হ্যাঁ, তাহলে x-5 এখানে ছিল সাইনটা কি গ্রেটার দেন, তো x-5 যখন ঋণাত্মক হবে তখন এখান থেকে আমরা পাবো হচ্ছে কি, তাহলে এটাকে তুমি x এর মান যদি তুমি বের করতে চাও, আগে তোমার হচ্ছে মাইনাসটা সরাইতে হবে, সো মাইনাস দিয়ে গুণ দিয়ে দাও। তাহলে আমরা হচ্ছে বৈশিষ্ট্যে দেখছিলাম যে মাইনাস দিয়ে যদি অসমতায় গুণ করা হয় তাহলে কি হয়, সাইনটা চেঞ্জ হয়ে যায়। সো এখানে তুমি -1 দিয়ে গুণ করতেছো, তো সাইনটা চেঞ্জ হয়ে যাবে, সো x-5 এই গ্রেটার দেনটা হয়ে যাবে লেস দেন, আর এটা হয়ে গেল -4। সাইড নোটটা দিয়ে দিলে অবশ্যই ভালো হয়, যে অসমতায় -1 গুণ করে পাই। ঠিক আছে, তো এখন এখানে তুমি 5 যোগ করো, 5 যোগ করলে দেখো আমরা সমাধান অঞ্চলটা পেয়ে যাব। তাহলে 5 যোগ করলে, অসমতায় 5 যোগ করলে কি হবে, 5 যোগ করলে আসবে হচ্ছে দেখো এটা। ঠিক আছে, তাহলে আমাদের সমাধান অঞ্চলটা কেমন হলো, যে এখানে 0 আছে আর এদিকে ছিল 9। তো মনে করো আমি একবারে 9টাই এখানে দেখাচ্ছি, যে x এর মানগুলো কি হইতে পারে, 9 এর থেকে বেশি হইতে পারে, আর হচ্ছে 1 এর থেকে ছোট। তাহলে 1 আছে আমাদের এখানে, মনে করো 1 এর থেকে ছোট হইতে পারে, তার মানে বামে। তাহলে এই হচ্ছে আমাদের সমাধান অঞ্চল। তাহলে গ্রেটার দেন যদি থাকে, অর্থাৎ অসমতায় যদি গ্রেটার দেন সাইনটা থাকে, তো তখন আমরা হচ্ছে অঙ্কগুলোকে এইভাবে দুইটা ভাগে ভাগ করে নিব। ঠিক আছে, একবার হচ্ছে পজিটিভ ধরবো, আরেকবার হচ্ছে কি ধরবো, নেগেটিভ ধরবো। বুঝতে পারছো সবাই এটা? আর সমাধানটা কিভাবে লিখবা, সুতরাং নির্ণেয় সমাধান কি পাওয়া গেছে, একবার হচ্ছে x>9, অথবা যেহেতু দুইটা দুই দিকে গেছে, অথবা লিখবো আমরা অবশ্যই। তাহলে হচ্ছে x>9, অর্থাৎ এগুলো হচ্ছে x এর সমাধান হইতে পারে, অথবা এগুলোও x এর সমাধান হইতে পারে। সো x>9 অথবা x<1। ঠিক আছে, তাহলে এটা মুছে ফেলি। আচ্ছা, মনে করো এখানে ইকুয়াল ছিল, সো ইকুয়াল থাকলে কি হইতো বলো তো, ইকুয়াল যদি থাকতো এখানে, তাহলে আমরা একটা ইকুয়াল সাইন দিয়ে দিতাম। তাহলে ইকুয়াল সাইন দিয়ে দিলে, ওই যে আমরা আগে দেখছিলাম যে পরিবর্তনটা কি হয়, সব জায়গায় ইকুয়াল চলে আসে, তখন হচ্ছে সমাধানটা এরকম হবে। এখন অনেক সময় প্রশ্নে উল্লেখ করে দিবে যে সমাধান করো, সমাধান সেট সংখ্যা রেখায় দেখাও, ওই ক্ষেত্রে তোমাকে অবশ্যই আঁকতে হবে। আর যদি প্রশ্নে না বলে, তখন না দিলে নাম্বার কাটা যাবে না, বাট তুমি যদি তোমার হাতে যদি সময় থাকে তুমি অবশ্যই দিবা। দিলে কি হবে, মানে যে খাতা দেখবে তার হচ্ছে মানে তোমার উপর হচ্ছে সে ইমপ্রেসড হবে, যে না, সে সমাধানটা দেখাইছে সংখ্যা রেখায়। ঠিক আছে, প্রশ্নে চাইলে অবশ্যই দিতে হবে, না চাইলে দরকার নাই, আর সময় থাকলে দিবা। সো লেস দেন থাকলে আমরা হচ্ছে চোখ বন্ধ করে আমরা ওই লেস দেনের প্রোফাইলটা লিখবো, যে মাইনাস থেকে আরো বড় আর পজিটিভটা থেকে ছোট।
আর গ্রেটার দেন থাকলে আমরা জিনিসটাকে এরকম দুই ভাগে ভাগ করে দিব, যেহেতু গ্রেটার দেন যখন থাকে অসমতায় পরম মানে, তখন আমরা দেখছি যে সমাধানটা দুইটা অঞ্চলে ভাগ হয়ে যায়, ঠিক আছে? এজন্য আমরা একবার পজিটিভ ধরবো আর একবার নেগেটিভ ধরবো। আচ্ছা, এটা যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে 5-এর 7 নম্বর অঙ্কটা বলছিল একজন, 5-এর 7, এখানে দেখো দেয়া আছে যে x-1 এর পরম মান আর হচ্ছে 3x-4 এর পরম মান হচ্ছে সমান বলা, ঠিক আছে? তো খেয়াল করো, আমরা পরম মানের একটা বৈশিষ্ট্য একটু দেখি একটা উদাহরণ হিসেবে। মনে করো যে -2, এই -2 এর পরম মানের বর্গ যদি আমরা করি তাহলে কত হবে? খেয়াল করো, আমরা স্টেপ বাই স্টেপ যদি করি এখানে, যে -2 এর পরম মান কত? 2, তাহলে এর বর্গ, তাহলে কত আসতেছে? 4। আর তুমি যদি শুধু একটা সংখ্যা আছে 2, ঠিক আছে, বা -2, সো -2 এর সরাসরি যদি বর্গ করো তারপরে দেখো কত আসবে? 4 আসবে। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারতেছি যে একটা সংখ্যার পরম মানের বর্গ আর শুধু সংখ্যাটার বর্গ তাই একই, ঠিক আছে? তার মানে -2 এর পরম মানের বর্গ 4, আর শুধু -2 এর বর্গ কি আসবে? 4ই আসবে। তার মানে এই জিনিসটা একটু খেয়াল করো, যে একটা সংখ্যার পরম মানের বর্গ আর শুধু ওই সংখ্যাটার বর্গ কি সমান, ঠিক আছে? বুঝা গেছে এটা? আচ্ছা, এই প্রপার্টিটা আমরা এখানে কাজে লাগাবো, ঠিক আছে? তার মানে আমরা এখান থেকে বলতে পারি বা যে এই সংখ্যাটার এই লাইনটা চাইলে দেখাইতে পারো বা না দেখাইলেও হবে, সমস্যা নেই। আমরা বর্গ করলাম দুই পাশেই, ঠিক আছে? তাহলে আমরা এখন ওই প্রপার্টিটা কাজে লাগাবো, যে এই সংখ্যাটার পরম মানের বর্গ যা, শুধু সংখ্যাটার বর্গ কি হবে? তাই হবে। সো এই প্রপার্টিটা তুমি কাজে লাগাও, এরপরের বাকি অংশটুকু মনে হয় আশা করি পারবা তোমরা, তাই না? পারবা না? আমি করে দিব। হ্যাঁ, এখান থেকে এক্স এর মানটা শুধু বের করতে হবে। সো এটা বর্গে ভাঙাও, বর্গে ভাঙা এক্স এর মান চলে আসবে, হ্যাঁ। সো বাকিটুক খুব ইজি, পারবা। তো আমরা এখানে পরম মানের একটা প্রপার্টি ইউজ করলাম শুধুমাত্র এই অঙ্কটা করার জন্য, বাকি সব আগেরই, হ্যাঁ। আচ্ছা, আরেকটা অঙ্ক একজন বলছিল যে এবং থাকলে কি হয়, মানে দুইটা দুইটা আসলে এখানে দুইটা অঙ্ক, যে এখানে আছে ধরো x-2 ইজ লেস ইকুয়াল 1, x-2 ইজ লেস ইকুয়াল 1 এবং x-3 ইজ লেস ইকুয়াল 1। সো এরকম একটা অঙ্ক আমরা দেখছিলাম, আরেকটা একটু দেখি ক্লিয়ার হওয়ার জন্য, যে x-2 লেস ইকুয়াল 1 এবং x-3 লেস ইকুয়াল 1। তার মানে এখানে দেখতে পাচ্ছ যে আসলে দুইটা অসমতা আছে, হ্যাঁ। সো এই দুইটা সমাধান করতে হবে আমাদের আগে, হ্যাঁ। সো আমরা যদি এটা সমাধান করি, দেখো কি হবে। যেহেতু এখানে লেস দেন আছে, অসমতায় লেস দেনের প্রোফাইলটা আছে, সো আমরা সরাসরি লিখতে পারবো কি, যে এটা হচ্ছে -1 থেকে বড়, যেহেতু এখানে ইকুয়াল আছে, সো -1 থেকে বড় বা সমান, আর হচ্ছে +1 থেকে ছোট বা সমান। এবং এই অংশটা, সো এখানেও দেখো লেস দেন আছে, লেস ইকুয়াল, সো -1 ইজ লেস ইকুয়াল x-3 ইজ লেস ইকুয়াল 1। সো লেস দেনের প্রোফাইলটা আমরা ব্যবহার করতে পারি। আচ্ছা, সো এখান থেকে কি আসবে? দেখো অসমতায় 2 যোগ করতে হবে সমাধান করতে হইলে, মানে x এর মান বের করতে হইলে। সো অসমতায় 2 যোগ করে দাও, আমি একবারে সরাসরি লিখি। 2 যোগ করলে এখানে আসবে কি? +1, তাই না? আর এখানে আসবে x, আর এখানে আসবে কত? 3। যোগ বিয়োগে ভুল হইলে আমার বইলো, হ্যাঁ। আর এখানে কি আসবে? এখানে যদি আমরা এখানে 3 যোগ করতে হবে, বোঝা যাচ্ছে। সো 3 যোগ করলে এখানে হবে 2, এখানে হবে x, আর এখানে হবে 4, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের এই হচ্ছে আমাদের সেই দুইটা সমাধান, এই হচ্ছে দুইটা সমাধান। এখন তোমাকে বলছে যে এই যে এখানে কিছু x এর মান আছে, এখানে কিছু x এর মান, অর্থাৎ কিছু x এর মান এটাকে স্যাটিসফাই, এখানে থেকে কিছু x এর মান পাবো, এখান থেকে কিছু x এর মান পাবো, সেগুলোর মধ্যে কমনগুলা নিতে হবে, এবং মানে কি কমন, সাধারণগুলা, ঠিক আছে? সো এখান থেকে আমাদের কমন যে x গুলা আছে সেগুলো আমাদের নিতে হবে। সো যদি গ্রাফ আঁকো জিনিসটা খুব সহজ হয়, আর গ্রাফ না এঁকেও করা যায়, আর গ্রাফ এঁকে করলে একটু ইজি হবে। দেখো, তাহলে এই প্রথমটার জন্য আমি এই গ্রাফটা আঁকতেছি। তো এটা হচ্ছে 1 থেকে 3, এক্স এর মান
আর এটা হচ্ছে 2 থেকে 4। তার মানে আমাদের বাম পাশে সর্বোচ্চ আছে কত, সর্বনিম্ন আছে 1। সো আমরা 0 থেকে নেই, 0 1 2 3 4 5। সো আর নেওয়ার দরকার নাই। আচ্ছা, তাহলে আমরা প্রথমটা যদি আঁকি কি হবে দেখো, এক্স এর মান হচ্ছে 1 এর সমান বা 1 থেকে বড়, আর 3 এর সমান বা 3 থেকে ছোট, মানে এতটুকু। এটা হচ্ছে প্রথমটা। এবার দ্বিতীয়টা যদি আমরা আঁকি, মনে করো দ্বিতীয়টা আমি আঁকতেছি এখানে। তো একটু সমান সমান করে আঁকার চেষ্টা করবা দাগগুলো, 2 3 4 5 6। আচ্ছা, এটা দেখো, এটা হচ্ছে কত, 2 থেকে 4। সো 2 এর সমান, আর এখানে 4 এর সমান, আর এই মাঝখানের গুলো 2 থেকে 4। সো এটা হচ্ছে 2 নাম্বারটার সমাধান, ঠিক আছে। এখন তোমাকে বলছে যে এই দুইটা সমাধানের মধ্যে যেগুলো কমন সেগুলো নিতে হবে। সো এবার তুমি দুইটা গ্রাফের দিকে একটু তাকাও, কমন কোনগুলা। সো তুমি এটা দেখো, এটার দিকে তাকালে দেখতে পাচ্ছ 2 এর বামে যাইতে পারবা না। সো তুমি হচ্ছে তার মানে 2 এর বামে যাওয়া যাবে না। আর এদিকে তাকালে দেখতে পাও, এটার এদিকে তাকালে দেখতে পাচ্ছ 3 এর ডানে যাইতে পারবা না। সো তোমার সমাধান অঞ্চল হচ্ছে এতটুকু। সো এতটুকু আসলে কি, এতটুকু হচ্ছে দেখো 2 এর সমান, মানে 2 আমরা নিতে পারতেছি যে 2 এখানেও আছে, 2 এখানেও আছে। সো 2 এর সমান বা 2 থেকে বড়, আর 3 এর সমান বা 3 থেকে ছোট। কারণ 3 এখানেও আছে, এখানেও আছে, এই কারণে আমরা 3 নিতে পারছি। বুঝা গেছে? আচ্ছা, তাহলে আমাদের নির্ণয় সবার কি ক্লিয়ার আসতেছে? হ্যাঁ, আজকে তাহলে আবির তোমারটাই মনে হয় প্রবলেম। আচ্ছা, সমস্যা নেই, দেখতে থাকো, হ্যাঁ। আচ্ছা, আমরা লাস্ট গত ক্লাসে লাস্ট একটা অঙ্ক দেখছিলাম অসমতারই, একটু ভিন্ন রকম ওই রকম টাইপের। দুই একটা আর দুইটা অঙ্ক করব আমরা, কারণ এই অঙ্কগুলো খুব ইম্পর্টেন্ট, এগুলো পরীক্ষাতে আসে, হ্যাঁ। সুপ্রিমাম ইনফিমাম বের করা বা হচ্ছে সমাধান করতে বলে। তো আমরা গতদিন যে অঙ্কটা দেখছিলাম সেটা ছিল হচ্ছে 5x² - 16x + 3 ইজ লেস দেন 0। তো এটা আমরা করছিলাম। তো ওরকম টাইপের তোমাদের ওই যে এখানে আরেকটা দেয়া আছে, এটাকে আমরা একটু দেখি। এখানে বলা আছে যে x-1 ইন্টু x-2 ইজ লেস ইকুয়াল 0। আচ্ছা, প্রথমে আমরা শুধুমাত্র লেস দেনের জন্য একটু দেখি, কারণ গত দিনের অঙ্কটা শুধু লেস দেন ছিল। তো তাহলে এটা একটু লেস দেন দিয়ে দেখি। এখানে আরো কিছু লেখা আছে যে একটা, এটা হচ্ছে একটা সেট এ, এই সেটের উপাদানগুলো হচ্ছে এক্স। তো এটা সমাধান করে সেই এক্স গুলা তুমি পাবা, এবং সেই এক্স গুলা হবে কি, সেই এক্স গুলা বাস্তব সংখ্যা। মোট কথা তোমাকে এই অসমতাটা কি করতে হবে, সলভ করতে হবে, ঠিক আছে। সো আমরা এই বাড়তি লেখাগুলো মুছে ফেলি। সো এই জিনিসটা আমাদের সলভ করতে হবে এখান থেকে। এখান থেকে এটা সমাধান করলেই আমরা এক্স পাবো। আচ্ছা, এখন দেখো, যখন মনে করো যে অসমতা না থেকে যদি ইকুয়াল থাকতো, ইকুয়াল থাকলে জিনিসটা কিন্তু খুব সহজ, এগুলো আমরা অনেক করছি আগে, তাই না, করে আসছি আগে থেকেই। যে ইকুয়াল থাকলে একটা এক্স এর মান পাবো আমরা 1, আর আরেকটা এক্স এর মান পাবো আমরা 2, তাই না। কারণ 1 1 বসাইলে এটা 0 হবে, সো পুরোটা 0, 2 বসাইলে এটা 0 হয়ে যাবে, পুরোটা 0। সো ইকুয়াল থাকলে আসলে আমাদের কোনো সমস্যাই নাই। সমস্যা হচ্ছে লেস দেন থাকলে। তাহলে আমরা একটু দেখি যে ইকুয়াল থাকলে যেরকম দুইটাকে আলাদা আলাদা 0 ধরলেই জিনিসটা সমাধান হয়ে যায়, যদি এরকম অসমতা থাকে, মানে লেস দেন থাকে বা গ্রেটার দেন থাকে, তখনও কি হয় কিনা। সো এটা একটু দেখি। মনে করো তুমি চিন্তা করলা যে 0 ইকুয়ালের মতো তুমি ভাবলা যে x-1 লেস দেন 0, আর হচ্ছে x-2 লেস দেন 0। তাহলে দেখো, এখান থেকে তুমি পাবা হচ্ছে x লেস দেন 1, আর এখান থেকে তুমি পাবা x লেস দেন 2। তাহলে এবার খেয়াল করো, তুমি যে জিনিসগুলো পাইছো এভাবে আলাদা আলাদা ধরে, সেগুলো কি আসলেই সমাধান? দেখো, এক্স এর মান একের থেকে ছোট, একের থেকে ছোট যে কোনো মান তুমি এখানে বসাও, দেখো তো এটা স্যাটিসফাই করে কিনা। মনে করো একের থেকে ছোট একটা মান ধরো -5 বসাইলাম আমি। সো -5 বসাইলে এটা হবে কত, এটা হবে হচ্ছে -6, আর এখানে হবে -7। দেখো, -6 আর -7 গুণ করলে হয়ে যাবে 42। তাহলে 42 কি 0-র থেকে ছোট? অবশ্যই না। তার মানে দেখা যাচ্ছে, হ্যাঁ, 42 অবশ্যই 0 থেকে ছোট না। তাহলে লেস দেন থাকলে দেখা যাচ্ছে আমরা, হ্যাঁ হ্যাঁ, -6 আর -7।
সো একইভাবে তুমি এক্স লেস দেন টু, এখানকার যে কোনো মান তুমি বসায় দেখতে পারো, একই বোঝাই যাচ্ছে। তার মানে যখন অসমতা থাকবে তখন আমরা আর এই ইকুয়ালের মতো কিন্তু আর চিন্তা করতে পারি না, ঠিক আছে? এই কারণেই আমরা হচ্ছে ওই গত ক্লাসে ওই অঙ্কটা হচ্ছে ওই চিহ্ন প্রক্রিয়ার সাহায্যে করছিলাম, হ্যাঁ। সো এই অঙ্কটা একটু দেখি আমরা তাহলে কিভাবে হবে। যে কি ছিল, এক্স মাইনাস ওয়ান আর এক্স মাইনাস টু লেস দেন জিরো। তাহলে এখন দেখো যে দুইটা দুইটা রাশি আছে এখানে, এই দুইটার গুণফল হচ্ছে জিরো থেকে ছোট। সো দুইটা জিনিসের গুণফল জিরো থেকে ছোট মানে হচ্ছে কি হবে, গুণফলটা নেগেটিভ হবে। সো দুইটা জিনিসের গুণফল নেগেটিভ তখনই হয় যখন একটা পজিটিভ হয় আর একটা নেগেটিভ হয়, ঠিক আছে? সো এই হচ্ছে আমাদের এখানকার ক্রাইটেরিয়া, যে আমাদের এই 1 নং অসমতাটা সত্যি হবে যদি এই এক্স মাইনাস ওয়ান আর এক্স মাইনাস টু এই দুইটার একটা পজিটিভ, অথবা একটা পজিটিভ এবং অপরটা কি হবে, নেগেটিভ, ঠিক আছে? একটা পজিটিভ এবং অপরটা নেগেটিভ, যে এত ও এত এর, আমি সংক্ষেপে লিখতেছি, গতদিন আমি পুরোটা লিখে দিয়েছিলাম, আজকের জন্য সংক্ষেপে লিখতেছি, যে 1 নং অসমতাটা সত্যি হবে যদি এবং কেবল যদি এক্স মাইনাস ওয়ান ও এক্স মাইনাস টু এর একটি ধনাত্মক এবং এবং অপরটি ঋণাত্মক হয়, এছাড়া আর কোনো উপায় নাই, ঠিক আছে? একটা ধনাত্মক হইতে হবে এবং অপরটা ঋণাত্মক হইতে হবে। আচ্ছা, সো এই হচ্ছে আমাদের ক্রাইটেরিয়া। তো এটার জন্য আমরা একটা বক্স আঁকছিলাম, তো আমরা একটু বক্সটা দেখি। আমাদের এখানে ছিল কি এক্স মাইনাস ওয়ান, তো আমরা বললাম এক্স মাইনাস ওয়ানের চিহ্ন, আরেকটা ছিল এক্স মাইনাস টু, এক্স মাইনাস টু এর চিহ্ন। আচ্ছা, তাহলে এখন একটু খেয়াল করো যে কোন এক্স গুলা, অর্থাৎ এক্স এর মান কোনগুলো বসাইলে এই জিনিসটা আমাদের সত্য হবে। তো সেই এক্স এর মানগুলো আসবে কোত্থেকে আসলে? এক্স এর মানগুলো আসবে আমাদের বাস্তব সংখ্যা রেখা থেকে, যেহেতু আমাদের ওই সেটে বলা ছিল এক্স বিলংস টু আর, তার মানে আমাদের ডোমেনটা হচ্ছে আর। আচ্ছা, তাহলে আমরা বলতেছিলাম যে এরকম অসমতা যদি থাকে তখন হচ্ছে আমরা আর ইকুয়াল ধরে যেভাবে সলভ করতাম সরাসরি ওইভাবে এক্স এর মানগুলো পাবো না, মানে সমাধানটা পাবো না। তার জন্য আমরা হচ্ছে একটা চিহ্ন প্রক্রিয়ার সাহায্যে আমরা হচ্ছে এখান থেকে যে এক্স এর মানগুলো বের করতে পারবো, হ্যাঁ। তো এখানে আমাদের দুইটা টার্ম আছে, এক্স মাইনাস ওয়ান আর এক্স মাইনাস টু। আমরা কি করব, দুইটা কলামে হচ্ছে লিখলাম যে এক্স মাইনাস ওয়ান এর চিহ্ন আর এক্স মাইনাস টু এর চিহ্ন। এখন আমাদের প্রথম কাজ যেটা, যে এই বাস্তব সংখ্যা রেখাটা হচ্ছে আমাদের ডোমেন, যে এখান থেকেই এক্স এর মানগুলো আমাদের আসবে, ঠিক আছে? তো এই দেখো, এই সম্পূর্ণ বাস্তব সংখ্যা রেখাটা থেকে তুমি এক্স এর মান নিয়ে নিয়ে চেক করতে পারবে না, এটা কিন্তু অসম্ভব, যে কোন এক্স এর মান বসাইলে এটা স্যাটিসফাই করবে, ঠিক আছে? তো এই কারণে আমরা কি করব, আমরা হচ্ছে যে যদিও ইকুয়াল নাই এখানে, আমরা মনে মনে একটু ইকুয়াল চিন্তা করব, ঠিক আছে? ইকুয়াল না থাকলে আমরা মনে মনে কি করব, ইকুয়াল চিন্তা করব। তুমি যদি ইকুয়াল চিন্তা করতা, একটা মান পাইতা হচ্ছে কি, ওয়ান, আরেকটা মান পাইতা কি, টু। দেখো আমি কিন্তু এখানে এটা বোল্ড করে দিই নাই, তার মানে ওয়ান নাই, টু ও নাই, জাস্ট আমি মনে মনে ভাবছি যে ইকুয়াল ধরলে ওয়ান এবং টু আসতো, ঠিক আছে? এখন এই দুইটাকে বেস ধরে আমরা হচ্ছে সম্পূর্ণ সংখ্যা রেখাটা কি আমরা এই অসমতায় বসায় দেখব, যে কোন এক্স এর মানগুলা বসাইলে অসমতাটা স্যাটিসফাই করে, ঠিক আছে? তো সেটা বসানোর নিয়মটা কি, বসানোর নিয়মটা হচ্ছে যেই মানগুলো তুমি এখানে পাইছো মনে মনে কল্পনা করে ইকুয়াল ধরে, সেই মান দুটাকে বেস ধরে তুমি হচ্ছে বাকি সমস্ত মানগুলো বসাবা। তাহলে এখানে সবচেয়ে ছোট মান কি, দেখো সবচেয়ে ছোট মান হচ্ছে ওয়ান। তো তুমি এই ওয়ানের বামে যত মান আছে সবগুলা বসাও, তার মানে এই অঞ্চলটা, তাহলে ওয়ানের বামে, তো ওয়ানের বামে যত মান আছে সবগুলো আমরা বসায় দেখি কি হয়। তার মানে এক্স লেস দেন ওয়ান, এক্স এর মান একের থেকে ছোট হইলে কি হয়, ঠিক আছে? এবার তুমি এক্স এর থেকে, সরি, একের ছোট যে কোনো মান তুমি চিন্তা করো, যে কোনো মান এখানে তুমি যদি চিন্তা করো এটা নেগেটিভ পাবা, মানে এখান থেকে রেজাল্টটা নেগেটিভ আসবে। একের ছোট যে কোনো মান তুমি এখানে বসাও এই এক্স মাইনাস টু তে, তো এখানে বসালেও এটা নেগেটিভ আসবে। এরপরের কাজটা কি আমাদের, দেখো এরপরের কাজটা হচ্ছে যে ওয়ানের বামের সব নেওয়া শেষ, ওয়ান তো আর নিতে পারবো না কারণ ইকুয়াল নাই। সো এবার এই ওয়ান আর টু এর মাঝখানের গুলো নিব। সো ওয়ান থেকে বড় আর টু থেকে ছোট, এই ওয়ান থেকে বড় আর টু থেকে ছোট এই রেঞ্জের মধ্যে যে কোনো এক্স এর মান তুমি এখানে বসাও, দেখো পজিটিভ আসবে, আর এখানে বসাও, দেখো নেগেটিভ আসবে, ঠিক আছে? এবার গ্রাফের দিকে আবার তাকাও, আর বাকি থাকলো কি, বাকি থাকলো হচ্ছে এই টু এর ডানের সবগুলো। সো টু এর ডানের সবগুলো যদি আমি বসাই, তার মানে কি,
তার মানে এক্স গ্রেটার দেন 2। সো তখন এখান থেকেও পজিটিভ মান পাবা, এখান থেকেও পজিটিভ মান পাবা। সো আমাদের ক্রাইটেরিয়া কি ছিল? দুইটা টার্মের একটা পজিটিভ হইতে হবে আর একটা নেগেটিভ হইতে হবে। সো একটা পজিটিভ আর একটা নেগেটিভ কখন হয়? যদি এক্স এর মানগুলো এরকম আমরা নেই তাহলে। সো এটা হচ্ছে আমাদের নির্ণয় সমাধান। ঠিক আছে, এখন মনে করো এখানে ইকুয়াল আছে। ইকুয়াল থাকলে তো জিনিসটা আরো সহজ। ইকুয়াল থাকলে ওয়ানও হবে, টুও হবে। তার মানে তখন এই ওয়ানও নিতে পারবা। তার মানে হচ্ছে এক্স এর মান ওয়ান থেকে শুরু করে সব বামের গুলা। টুও নিতে পারবা। তার মানে ওয়ান ওয়ানের সমান এবং ওয়ান থেকে বড়, আর টু এর সমান এবং টু থেকে ছোট। আর এখানেও টু এর সমান এবং টু থেকে বড় সবগুলা। ঠিক আছে, সো ইকুয়াল থাকলে জাস্ট আমরা ইকুয়ালটা বসাই দিব। হুম, তাহলে এই হচ্ছে আমাদের এই টাইপের অঙ্ক। সো এটা হচ্ছে আমাদের নির্ণয় সমাধান। কারো কোনো প্রশ্ন আছে এই অঙ্কটায়? ক্লিয়ার হয়েছে এটা? আচ্ছা, এখন মনে করো পরীক্ষাতে যখন তুমি অঙ্ক করবা, সবসময় তো আর এই অঙ্কগুলো করার জন্য গ্রাফ আঁকার টাইম পাবা না। পাবা? পাবা না। সো কি করবা তখন? এমনি প্র্যাকটিস করার সময় বাসায় একটু গ্রাফ আঁকা করবা, তাহলে তুমি বুঝতে পারবা যে মানে এই যে রেঞ্জ গুলো আমি নিচ্ছি গ্রাফ দেখে দেখে, এটা আসলে কিভাবে খুব দ্রুত নেওয়া যায়। তো দেখো, যেই সম্ভাব্য যেই মানগুলো তুমি কল্পনা করে পাইছিলা, একটা ওয়ান আর একটা টু, সবসময় দেখো ছোটটা দিয়ে শুরু করবা। দেখো ওয়ানের বামের সবগুলো নিছো, তারপরে এই দুইটার মাঝখানের গুলো নিছো, মানে এই ওয়ানের পরে যে বড় টার্মটা আছে সেই ওয়ান থেকে ওই টার্মটার মাঝখানের গুলো নিছো, আর সবশেষে এই টু এর থেকে ডানের সবগুলো নিছো। ঠিক আছে, তার মানে ছোট থেকে বড়তে যাবে জিনিসটা। এই যে রেঞ্জ গুলো যেভাবে ধরছো, এটা হচ্ছে এভাবে ছোট থেকে বড়তে যাবে। গ্রাফ আঁকলে জিনিসটা একদম চোখেই দেখা যায়, আর গ্রাফ না আঁকলে তুমি এভাবে চিন্তা করবা। এরকম আর দুইটা অঙ্ক একটু দেখবো আমরা। আচ্ছা, আরেকটা আর অঙ্ক দেখার আগে আমরা একটু একটা জিনিস একটু খেয়াল করি। ধরো মনে করো 3 × 5 ডিভাইডেড বাই ধরো 4। এখান থেকে রেজাল্টটা কি আসবে? একটা পজিটিভ একটা মান আসবে না? এখন এই তিনটার যে কোনো একটা যদি নেগেটিভ হয়, রেজাল্টটা কি আসবে? নেগেটিভ আসবে। তার মানে আমরা বুঝতে পারতেছি যে ধরো এই তিনটা যদি গুণ অবস্থায় থাকতো তাহলেও কিন্তু জিনিসটা সেম। যে তিনটা জিনিসের গুণফল পজিটিভ হইতে হলে তিনটাই পজিটিভ হইতে হবে, দুইটা নেগেটিভ আর একটা পজিটিভ হইতে পারে। ঠিক আছে, তো ভাগের বেলাতেও কিন্তু জিনিসটা সেম। তো গুণের বেলায় যে ক্রাইটেরিয়া গুলা, ভাগের বেলাতেও ঠিক একই একই বৈশিষ্ট্যগুলো মেনে চলবে। হ্যাঁ, যেমন একইভাবে দুইটা সংখ্যার গুণের বেলায় এবং ভাগের বেলায় একই জিনিস। যে তুমি ধরো এ আর বি গুণ করতেছো, এ বি দুইটাই যদি পজিটিভ হয়, তাহলে তুমি হচ্ছে কি পাবা? এখান থেকে পজিটিভ পাবা। অথবা এ আর বি দুইটাই যদি নেগেটিভ হয়, তারপরেও রেজাল্টটা কি আসবে? পজিটিভ আসবে। হ্যাঁ, ঠিক একইভাবে ভাগের বেলাতেও একই ক্রাইটেরিয়া। সো গুণের বেলায় যে ক্রাইটেরিয়া গুলা, ভাগের বেলাতেও কিন্তু একই ক্রাইটেরিয়া। দুইটাই পজিটিভ হলে পজিটিভ পাবা এই ভাগফলটা, দুইটাই নেগেটিভ হলে ভাগফলটাও কি আসবে? পজিটিভ। সরি, দুইটাই পজিটিভ হলে পজিটিভ, আর দুইটাই নেগেটিভ হলে আবার পজিটিভ। হ্যাঁ, ঠিক গুণের মতো। এটা দেখানোর কারণ হচ্ছে এখন আমরা যে অঙ্কটা দেখবো সেটার জন্য। আচ্ছা, আমাদের অঙ্কটা হচ্ছে এরকম। ধরো দেয়া আছে কোয়েশ্চেন, x-4 ডিভাইডেড বাই x-2 মাইনাস x-6 ডিভাইডেড বাই x-3 গ্রেটার দেন 0। x-4 বাই x-2 মাইনাস x-6 বাই x-3 গ্রেটার দেন 0। সো এরকম যদি থাকে, এরকম ভগ্নাংশ আকারে যদি থাকে, তো তোমার কাজ হচ্ছে প্রথমে এটাকে একটু সমাধান করো, বা এটাকে লসাগু করে দাও। কি আসবে? x-2 ইন্টু x-3। আর এখানে তুমি পাবা হচ্ছে সরাসরি যদি আমরা গুণ করে দেই, x² মাইনাস 7x প্লাস 12। আর এখানে x-2 আর x-6টা গুণ হবে, এখান থেকে আমরা পাবো হচ্ছে x² মাইনাস 8x প্লাস 12। সো এটা সামনে মাইনাস থাকার কারণে চিহ্নগুলা চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, দেখো ক্লিয়ার হয়েছে এটা? জাস্ট আমরা নর্মাল লসাগু করলাম। তাহলে এখান থেকে এখানে ছিল x-2 ইন্টু x-3। আচ্ছা, এখন দেখো এক্স স্কোয়ার ভ্যানিশ হয়ে যাচ্ছে, 12 ভ্যানিশ হয়ে যাচ্ছে, থাকবে শুধু এক্স, পজিটিভ এক্স। তো এটাই হচ্ছে আমাদের আসলে অঙ্কটা। ঠিক আছে, তাহলে
খেয়াল করো এই জিনিসটা, না বুঝতেছি না, এইটা হচ্ছে আমাদের অসমতা। ঠিক আছে, লিখছো? তাহলে খেয়াল করো, একটু আগে যে আমি উদাহরণটা দেখাইলাম এর জন্যই, যে হ্যাঁ, যে তিনটা জিনিসের শূন্য থেকে বড় হবে। আচ্ছা দেখি আমরা কি হয়, হ্যাঁ। তাহলে দেখো এখানে তিনটা টার্ম আছে, তিনটা টার্মের গুণফল ভাগফল মিলায় আলটিমেটলি তুমি রেজাল্টটা পাবা একটা পজিটিভ, একটা পজিটিভ মান, ধনাত্মক মান পাবা। তো তিনটা জিনিসের, তিনটা জিনিস গুণ ভাগ হয়ে ধনাত্মক আসবে কখন? যখন তিনটাই পজিটিভ হয়, এটা একটা ক্রাইটেরিয়া। যখন একটা পজিটিভ আর বাকি দুইটা নেগেটিভ হয়, এছাড়া কি আর কোনো উপায় আছে পজিটিভ হইতে হইলে? এই তিনটা টার্ম গুণ ভাগ হইয়া হয় এটা হইতে হবে অথবা এটা হইতে হবে। ঠিক আছে, যদি দুইটা পজিটিভ হয় একটা নেগেটিভ হয় সেই ক্ষেত্রে কিন্তু কি হয়ে যাবে, নেগেটিভ হয়ে যাবে, হবে না। সো একটা পজিটিভ একটা নেগেটিভ আর তিনটাই পজিটিভ, হ্যাঁ। আবার তিনটা নেগেটিভ হইলেও হবে না, দুইটা এই দুইটা মিলা পজিটিভ হয়ে যাবে আর এটার সাথে আবার নেগেটিভ হয়ে যাবে। সো আমাদের ক্রাইটেরিয়া এই দুইটাই হচ্ছে আমাদের পসিবল মানে ওয়ে। সো আমরা হচ্ছে তাহলে কি করব, আবার সেই বক্স আঁকবো। তাহলে প্রথমে লিখবা যে অসমতাটি সত্যি হবে যদি এবং কেবল যদি, আমি একটু লিখে দিই এখানে, এক্স এক্স মাইনাস টু ও এক্স মাইনাস থ্রি এর উভয়ই, মানে প্রত্যেকে, উভয় না লিখে তিনটা তো প্রত্যেকে লিখি, প্রত্যেকেই ধনাত্মক, এই একটা ওয়ে। আরেকটা কি, অথবা, অথবা দুটি ধনাত্মক, সরি, হ্যাঁ সরি দুটি ঋণাত্মক না, দুটি ঋণাত্মক কি দেখতেছিলাম আমরা, এই তিনটা টার্মের প্রত্যেকটাই ধনাত্মক হইলে এটা সম্ভব, অথবা দুটি ঋণাত্মক এবং অপরটি ধনাত্মক। তাহলে এক নং অসমতাটি সত্য হবে যদি এবং কেবল যদি এত এত এতের প্রত্যেকেই ধনাত্মক অথবা দুটি ঋণাত্মক এবং অপরটি ধনাত্মক হয়। তাহলে এই হচ্ছে আমাদের ক্রাইটেরিয়া, ঠিক আছে। আচ্ছা, লাইনটা সবার লেখা হয়েছে, আমি একটু মুছে ফেলি। তাই আমি উপরের অংশটুকু মুছে ফেলি, এটার একটু উপরে লিখি। কি ছিল, এক্স ডিভাইডেড বাই এক্স মাইনাস টু ইন্টু এক্স মাইনাস থ্রি গ্রেটার দেন জিরো। এই হচ্ছে আমাদের অসমতাটা। তাহলে আমরা এবার বক্স রাখবো। তাহলে এখানে তোমার তিনটা টার্ম আছে। তাহলে একটা হচ্ছে কি এক্স, এক্স এর চিহ্ন, আরেকটা হচ্ছে এক্স মাইনাস টু এর চিহ্ন, আরেকটা হচ্ছে এক্স মাইনাস থ্রি এর চিহ্ন। ঠিক আছে, এখন তুমি খেয়াল করো, তুমি এটার প্রথম কাজ কি, যেহেতু ইকুয়াল দেয়া নাই তারপরে তুমি ইকুয়াল চিন্তা করবা। ইকুয়াল চিন্তা করলে আমাদের কি হইতো, একটা মান আসতো জিরো, আর আরেকটা মান আসতো কি টু। একটা জিরো হইতে পারতো, আরেকটা টু হইতে পারতো, আরেকটা থ্রি হইতে পারতো যদি আমরা ইকুয়াল চিন্তা করতাম। তাহলে বোঝাই যাচ্ছে সবচেয়ে ছোট জিরো, তারপর টু, তারপর থ্রি। সো এই মানগুলো বেস করে আমরা হচ্ছে পুরো সংখ্যা রেখাটা চেক করবো আগের মতো। তাহলে দেখো, সবচেয়ে ছোট যেহেতু জিরো, তার মানে জিরোর বামের সবগুলো তুমি নাও। সবচেয়ে ছোটটাই আগে নেওয়া লাগবে, কারণ তুমি যদি আগে টু নাও, তাহলে দেখো টু এর বামের গুলো নিচ্ছ, তখন কিন্তু এর মধ্যে জিরো পড়ে যাচ্ছে, কিন্তু জিরো তো আসলে নাই। তো সবচেয়ে ছোটটা দিয়ে শুরু করতে হবে, জিরোর বামের গুলো। তার মানে এক্স এর মান জিরো থেকে ছোট। তো জিরো থেকে ছোট যে কোনো মানের জন্য এক্স কি নেগেটিভ, এটা নেগেটিভ। জিরো থেকে ছোট যে কোনো মানের জন্য এটাও কি নেগেটিভ। এবার খেয়াল করো, জিরো আর টু, তাহলে এই জিরো আর টু এর মাঝখানের গুলো নাও। তার মানে কি, এক্স এর মান জিরো থেকে বড় আর টু থেকে ছোট। সো এই রেঞ্জের মধ্যে যে কোনো মান তুমি চিন্তা করো, এটা পজিটিভ। এই রেঞ্জের মধ্যে যে কোনো মান তুমি যদি এক্স মাইনাস টু তে এখানে বসাও, এটা নেগেটিভ আসবে, কারণ দুইয়ের থেকে ছোট বসাচ্ছ, এটাও নেগেটিভ। এরপরের অংশ কি, এই দুইয়ের থেকে তিন, দুইয়ের বড় এবং তিনের ছোট, এই মাঝখানের গুলা। সো এখান থেকে শুরু হচ্ছে দেখো, দুইয়ের থেকে বড় আর তিনের থেকে ছোট, এই রেঞ্জটা। সো এর জন্য এটা পজিটিভ আসবে, এটাও পজিটিভ আসবে, কারণ দুইয়ের থেকে বড় বসাচ্ছ।
এক্স মাইনাস থ্রি এখানে এটা কি আসবে, এটা নেগেটিভ আসবে, কারণ তিনের থেকে ছোট বসাচ্ছ। লাস্ট এরিয়াটা হচ্ছে কি এক্স এর মান তিনের থেকে এই যে বড়, তার মানে এক্স গ্রেটার দেন থ্রি, এই অংশটা। এটার জন্য সবগুলোই দেখো পজিটিভই হবে। সো আমাদের কোনটা সমাধান হইতে পারে, একটা পজিটিভ দুইটা নেগেটিভ, এটা আমাদের সমাধান হইতে পারে। আরেকটা হচ্ছে এটা, তিনটাই পজিটিভ। তাহলে এই দুইটা হচ্ছে আমাদের সমাধান হইতে পারে, যে এক্স এর মান জিরো থেকে, এক্স এর মান জিরো এবং দুই এর মাঝখানের গুলা, আর তিনের বড়। ঠিক আছে, এখন মনে করো এখানে ইকুয়াল আছে, ইকুয়াল থাকলে তখন জিরো হবে, তখন জিরো সহ নিতে পারবা, টু নিতে পারবা, থ্রিও নিতে পারবা। তার মানে জিরো সহ নিতে পারবা, টু সহ নিতে পারবা, থ্রিও নিতে পারবা। আর ইকুয়ালটা বসাইলে অবশ্যই কি হবে, পুরাটা জিরো হয়ে যাবে, কারণ ইকুয়াল জিরো, যে কোনো এক্স এর মান জিরো জিরো বসাইলে এটা স্যাটিসফাই করবে, জিরো ইকুয়াল টু জিরো। তুমি যদি টু বসাও, আচ্ছা, এই ক্ষেত্রে এই অঙ্কটার ক্ষেত্রে একটু এটা লেখো না, এই অঙ্কটার ক্ষেত্রে এখানে ইকুয়ালটা হবে না, কারণ নিচে দেখো, নিচে একটু সমস্যা হয়ে যাবে তাইলে, হ্যাঁ। এই অঙ্কটার জন্য ইকুয়াল হবে না, এটাতে ইকুয়াল হইলে প্রবলেম হয়ে যাবে, অসংজ্ঞায়িত হয়ে যাবে অঙ্কটা, হ্যাঁ, কারণ নিচে এক্স মাইনাস টু আর এক্স মাইনাস থ্রি আছে। সো এই অঙ্কটার ক্ষেত্রে ইকুয়াল হবে না। বুঝতে পারছো এটা? তাহলে আমাদের সমাধানটা কি, সুতরাং নির্ণেয় সমাধান, তো এটা আমরা বোঝার জন্য আঁকছিলাম। নির্ণেয় সমাধান হচ্ছে এটা, যে এক্স এর মান জিরো এবং দুই এর মধ্যবর্তীগুলা, অথবা এক্স গ্রেটার দেন থ্রি। সো এই দুইটা হচ্ছে আমাদের সমাধান অঞ্চল। এই রেঞ্জের মধ্যে মানগুলো বসাইলে দেখবে এটা স্যাটিসফাই করবে। নিহাদ, এবার বুঝতে পারছো কেন তুমি আগে বাদ দিতে পারবা না? আচ্ছা, তো আমি হচ্ছে ইকুয়ালটা দিয়ে দিছিলাম ভুলে, ইকুয়ালটা কিন্তু হবে না, একটু খেয়াল রাখো, যেহেতু এখানে নিচে হরে যে দুইটা টার্ম আছে, ইকুয়াল ধরলে ওটা অসংজ্ঞায়িত হয়ে যাবে, হ্যাঁ। তো এই অঙ্কটার ক্ষেত্রে তুমি ইকুয়াল বসাতে পারবা না। বুঝবো এটা? সবাই কি বুঝছো? এই টপিকের লাস্ট আরেকটা অঙ্ক, এটা আমি পুরোটা করা, এটা এটা একটু দেখো, এটা তোমরা এটা একটু ভিন্ন, এই কারণে এটা দেখাচ্ছি। এখানে বলা আছে টু এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়ান। খেয়াল করো, দেখবা যে এই ভগ্নাংশ আকারে যে অঙ্কগুলো থাকবে, সেই অঙ্কগুলোতে আসলে ইকুয়ালটা থাকবে না। ঠিক আছে, কারণ ইকুয়ালটা থাকলে অঙ্কটা অসংজ্ঞায়িত হয়ে যাবে, হ্যাঁ। তাহলে এখানে আমাদের আছে টু এক্স, তিনটা, এখানেও আমাদের তিনটা টার্মই আছে, হ্যাঁ। এই তিনটা টার্মের গুণ ভাগ করে পাইতে হবে কি, জিরোর থেকে ছোট, মানে ঋণাত্মক একটা মান। এখন দেখো তিনটা টার্ম যদিও আছে, তার মধ্যে একটা টার্ম কি এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার। এটা একটু খেয়াল করে দেখো, যে এক্স এর মান এক ছাড়া অন্য যে কোনো মান তুমি যদি এখানে বসাও, অর্থাৎ এক ছাড়া অন্য যে কোনো বাস্তব সংখ্যা, এটাকে তুমি এইভাবে লিখতে পারো, যে এক্স বিলংস টু আর বাদ ওয়ান, যে বাস্তব সংখ্যা থেকে আমি এক এক বাদ দিয়ে দিচ্ছি, এছাড়া বাকি যে কোনো বাস্তব সংখ্যা তুমি যদি এখানে বসাও, এটা সবসময় কি মান দিবে, ধনাত্মক একটা মান পাবা না এখান থেকে, এক্স এর এই মানগুলোর জন্য। অর্থাৎ এক ছাড়া সকল বাস্তব সংখ্যার জন্য কি পাবা, এটা সবসময় পজিটিভ পাবা। এই লাইনটাকে তুমি এইভাবে বাংলাতেও লিখতে পারো, যে এক ব্যতীত অন্য সকল বাস্তব সংখ্যার জন্য এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার ইজ গ্রেটার দেন জিরো। তার মানে এক বসাইলে শুধুমাত্র এটা জিরোর সমান হইতো, বাট এক ছাড়া অন্য যে কোনো বাস্তব সংখ্যা বসাও, পজিটিভ নেগেটিভ সবসময় কি আসবে, এটা যেহেতু স্কোয়ার আছে জিরো থেকে বড়ই আসবে। তার মানে বোঝা যাচ্ছে যে, আমি শর্তটা দিলে এখানে লিখে দিলাম, যে এক ছাড়া অন্য যে কোনো বাস্তব সংখ্যার জন্য কি পাবা, এটা পজিটিভ পাবা। তার মানে আমাদের এই একটা টার্ম সবসময় পজিটিভ এটা। আর এক তুমি এখানে নিতেও পারবা না, কারণ এক নিলে দেখো কি হবে, এটা অসংজ্ঞায়িত হয়ে যাবে অঙ্কটা। সো এক কখনোই হবে না, ঠিক আছে। তো এটা এখানেও লিখতে পারো তুমি। তো তার মানে আমাদের এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার এই টার্মটা কি সবসময় পজিটিভ, দেখো, এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার
সবসময় পজিটিভ, শর্তটা অবশ্যই উল্লেখ করতে হবে। হ্যাঁ, তো আমাদের একটা টার্ম সবসময় পজিটিভ, তাহলে বাকি থাকলো কি? আসলে আসলে বাকি থাকলো এই দুইটা টার্ম। আমরা বোঝার জন্য একটু এটা অফ রাখতেছি। তাহলে এই হচ্ছে আমাদের মূল অসমতাটা, ঠিক আছে? তো ওইটা তো সবসময় পজিটিভ, এটা পজিটিভ, আর তাহলে বাকি থাকলো আমাদের দুইটা। তাহলে কি হবে একটু খেয়াল করো, একটা পজিটিভ আছে অলরেডি, এটা সবসময় পজিটিভ। তাহলে আর দুইটার মধ্যে দুইটাই যদি পজিটিভ হয় তাহলে প্লাস হয়ে যাবে, হবে না। তাহলে একটা নেগেটিভ আর একটা পজিটিভ হইতে হবে। একটা তোমার পজিটিভ আছে, তো বাকি দুইটা পজিটিভ হইলেও হচ্ছে না, বাকি দুইটা নেগেটিভ হইলেও হচ্ছে না, কারণ বাকি দুইটা নেগেটিভ হইলেও এটা আলটিমেটলি পজিটিভ হয়ে যাবে। সো তোমার একটা মাত্র, এখানে তোমার রাস্তা একটাই, কারণ এই পজিটিভটা তোমার সবসময় আছে এই টার্মের জন্য। আর তাহলে এই পুরা তিনটা জিনিসের গুণফল যদি তুমি ঋণাত্মক পাইতে চাও, তাহলে বাকি দুইটা টার্মের একটা পজিটিভ হইতে হবে আর একটা নেগেটিভ হইতে হবে, ঠিক আছে? তো আমরা ওই দুইটা টার্মের জন্যই শুধু বের করব। 2x - 3 এর চিহ্ন, আরেকটা হচ্ছে x+1 এর চিহ্ন। কারণ এটা আমাদের সবসময় পজিটিভ, ওইটা আমি আর লিখলাম না, একটা পজিটিভ আমাদের হাতে আছে, ঠিক আছে? তাহলে এই দুইটা টার্মের একটা পজিটিভ হবে একটা নেগেটিভ হবে, তখনই আমাদের এই অসমতাটা সত্য হবে। তো এই দুইটা টার্মের মধ্যে তুমি হচ্ছে এবার ওই এক্স এর মানগুলো তুমি ইকুয়াল ধরে যদি চিন্তা করতা, কি আসতো? একটা আসতো -1, আর একটা আসতো কি 3/2। একটা -1 আসতো আর একটা 3/2 আসতো। এখন এই দুটার মধ্যে ছোট কোনটা? -1। তার মানে এক্স এর মান -1 থেকে ছোট। সো -1 থেকে ছোট যে কোনো মান তুমি এখানে বসায় দেখো, এটা নেগেটিভ পাবা, এটা নেগেটিভ পাবা, ঠিক আছে? তাহলে এবার হচ্ছে এই দুইটার মধ্যে কম্পেয়ার, এই -1 থেকে তুমি বড় নিবা, আর হচ্ছে ওই 3/2 থেকে ছোট নিবা। এই রেঞ্জের মধ্যে তুমি যে কোনো মান এখানে বসাও। এই 3/2 থেকে ছোট বসাচ্ছ, তার মানে বোঝা যাচ্ছে কি 3/2 এর সমান বসাইলে জিরো আসতো, কিন্তু 3/2 এর ছোট বসাচ্ছ নেগেটিভ আসবে। আর -1 থেকে বড় বসাচ্ছ, তার মানে এই অংশটা পজিটিভ আসবে। আর একটা বাকি রয়ে কি x>3/2। এবার আমরা গ্রাফটা না আঁকে সরাসরি করলাম আর কি, ওই দুইটা মান চিন্তা করে। তাহলে এবার 3/2 থেকে বড় হইলে কি হবে? এটা অবশ্যই পজিটিভ হবে, এটাও পজিটিভ হবে। সো আমাদের একটা পজিটিভ আমাদের হাতে ছিল, আর বাকি দুইটার একটা পজিটিভ হইতে হইতো আর একটা নেগেটিভ হইতে হইতো। সো এটা হচ্ছে আমাদের সমাধান অঞ্চল, -1 থেকে বড় আর 3/2 থেকে ছোট। তাহলে আমাদের এই অঙ্কের জন্য সমাধানটা কি? সুতরাং নির্ণেয় সমাধান, সমাধান -1 থেকে বড় আর 3/2 থেকে ছোট, এবং অবশ্যই এখানে x ≠ 1 লিখে দিতে হবে। হ্যাঁ, অবশ্য এখানে এটা দেখাই যাচ্ছে আসলে আচ্ছা হ্যাঁ, এই -1 থেকে এই 3/2 এর ভিতরেই তো ওয়ানটা আছে, এই জন্য তোমার এটা উল্লেখ করতে হবে, হ্যাঁ, যে ওয়ান নিতে পারবা না। তুমি যদি সংখ্যা রেখা যদি আঁকো, সংখ্যা রেখা আঁকলেও এটা বলে দিতে হবে। -1, আর মনে করো এখানে আছে 0, এখানে 1, এখানে হচ্ছে 2, তার মানে এখানে আছে 3/2, এখানে 1, ঠিক আছে? তো এই মানটা তুমি নিতে পারবা না। এখানে লিখে দিবা যে x ≠ 1। বুঝা গেছে? আচ্ছা, তো এরকম হচ্ছে যদি স্কোয়ারের কোনো টার্ম থাকে, সেটা সবসময় হচ্ছে পজিটিভই আসবে। তো ওইটা ওই একটা পজিটিভ হাতে রাইখা বাকি দুইটার জন্য কাজ করবা। তাহলে তখন চিন্তা করবা যে একটা পজিটিভ আছে, তাহলে টোটালটা নেগেটিভ হইতে হলে আর দুইটা কি হইতে হবে? একটা পজিটিভ একটা নেগেটিভ। তো এই টাইপের অঙ্কগুলা একটু আসে বেশি অসমতার। আচ্ছা, এরপরে আমরা হচ্ছে বাস্তব সংখ্যার কিছু বৈশিষ্ট্য দেখছিলাম, ওই বৈশিষ্ট্য দিয়ে দুই একটা অঙ্ক একটু দেখি। হ্যাঁ,
আচ্ছা, আমরা আর দুই একটা অঙ্ক দেখবো। বাস্তব সংখ্যার কিছু প্রপার্টি দেখছিলাম আমরা, তোমাদের মনে আছে কিনা, ওই যে যোগের বিপরীতক, গুণের বিপরীতক, যোগের অভেদক, গুণের অভেদক, তারপর হচ্ছে বন্টন বিধি, ঠিক আছে? এই টাইপের কিছু বৈশিষ্ট্য দেখছিলাম আমরা বাস্তব সংখ্যার। তো ওই বৈশিষ্ট্যগুলো অ্যাপ্লাই করে আমরা কিছু অঙ্ক দেখি, হ্যাঁ। যেমন ধরো, বলা আছে যে এ বি দুইটা বাস্তব সংখ্যা। এখন তোমাকে প্রমাণ করে দেখাইতে হবে যে মাইনাস এ ইন্টু মাইনাস বি ইকুয়াল টু এ বি। এখন দেখো, এই টাইপের অঙ্কগুলো আসলে আমরা জানি, ঠিক আছে, কারণ দুইটা ঋণাত্মক সংখ্যা গুণ করলে পজিটিভ হয়, এগুলো আমাদের জানা আছে। এই অঙ্কগুলোর উদ্দেশ্য হচ্ছে তুমি যে বাস্তব সংখ্যার বৈশিষ্ট্যগুলো পড়ছো সেই বৈশিষ্ট্যগুলো অ্যাপ্লাই করা, ঠিক আছে। তো আমাদের এইটা প্রমাণ করে দেখাইতে হবে। তো আমরা একটু দেখি কিভাবে বৈশিষ্ট্যগুলো থেকে প্রমাণ করা যায়। তাহলে দেখো, আমরা এই যে এই জিনিসটা আমরা জানি যে এই জিনিসটা আমরা লিখতে পারবো যে মাইনাস এর সাথে জিরো গুণ করলে অবশ্যই জিরো হবে, ঠিক আছে, এটা আমাদের জানা আছে। এখন আমরা এই জিনিসটাকে দেখো একটু চেঞ্জ করে লিখতে পারবো যে মাইনাস এ, এই জিরোটাকে আমরা কি লিখতে পারি, জিরোটাকে দেখো আমরা লিখতে পারবো মাইনাস বি প্লাস বি। জিরোর পরিবর্তে আমরা এই লাইনটা, এই অংশটুকু লিখতে পারি। এটা কোন কোন নিয়মটা মনে আছে? এটা হচ্ছে যোগের বিপরীতক। দেখো, একটা বাস্তব সংখ্যা বি, তার যোগের বিপরীতকের সাথে যোগ করলে কি পাবা? শূন্য পাবা। তাহলে এখানে আমরা অ্যাপ্লাই করছি যোগের বিপরীতক। সো এই অঙ্কের প্রধান অংশ হচ্ছে এগুলা, এই সাইড নোট গুলা লিখতে হবে অবশ্যই, হ্যাঁ। যোগের বিপরীতক অ্যাপ্লাই করে আমরা এই লাইনটা লিখছি। আচ্ছা, এরপরে দেখো, আমরা গুণ অবস্থায় আছে, তো আমরা এটাকে আলাদা করতে পারি। মাইনাস এ ইন্টু মাইনাস বি প্লাস মাইনাস এ ইন্টু বি ইকুয়াল টু জিরো। এটা কোন নিয়মটা দেখো, মনে পড়ে কিনা? দুইটা বাস্তব সংখ্যা দেওয়া আছে এ বি, এইটা প্রমাণ করতে হবে যে মাইনাস এ ইন্টু মাইনাস বি ইকুয়াল টু এ বি, এটা, ঠিক আছে। তো আমরা এই জিনিসটা, এই জানা জিনিসটা ধরে আমরা শুরু করছি। প্রথমে আমরা দেখো জিরোর পরিবর্তে লিখছি বি, আর বি প্লাস মাইনাস বি। তাহলে এটা আমরা জানা ছিল আমাদের, যেমন টু প্লাস মাইনাস টু ইকুয়াল টু কি? জিরো। একটা বাস্তব সংখ্যার সাথে তার যোগের বিপরীতকটা যদি তুমি যোগ করো, জিরো পাবা। সো দেখো, বি একটা বাস্তব সংখ্যা বলাই আছে, তার সাথে যোগের বিপরীতকটা যোগ করাতে কি আসছে? জিরো আসছে। এই জিরোর পরিবর্তে আমরা এই লাইনটা লিখছি যোগের বিপরীতক অ্যাপ্লাই করে। এরপরে দেখো, গুণ আছে, আমরা গুণটাকে ওই যে ভাঙায় ফেলছি, হ্যাঁ। এরকম একটা দেখছিল, তোমরা মনে আছে কিনা, যে এ ইন্টু বি প্লাস সি যদি হয়, তাহলে কি আসবে? এ বি প্লাস এসি। এটা কি ছিল মনে আছে? এটা ছিল হচ্ছে গুণের বন্টন বিধি, এ বি প্লাস এসি। তাহলে এখানে তুমি এটাকে গুণটারে ভাঙাইছো, আমরা যেটা বলি নর্মালি ভাঙায় ফেলছি। মাইনাস এ ইন্টু মাইনাস বি প্লাস মাইনাস এ ইন্টু বি। তাহলে এখানে হচ্ছে গুণের বন্টন বিধি। আমি সংক্ষেপে লিখি, গুণের বন্টন। আচ্ছা, এরপরের কাজটা হচ্ছে কি, দেখো আমাদের প্রমাণে এই টার্মটা লাগবে, মাইনাস এ ইন্টু মাইনাস বি। সো এটাকে আমরা আর কিছু করবো না, এটা এটা রাখা দিই। মাইনাস এ ইন্টু মাইনাস বি এটা থাকলো। আর এই অংশটাকে দেখো আমরা লিখতে পারি, এই দুইটাকে আমরা লিখতে পারি মাইনাস ইন্টু এ বি ইকুয়াল টু জিরো। কারণ কি? কারণ হচ্ছে এটা আমাদের জানা আছে যে মাইনাস এ ইন্টু বি ইকুয়াল টু মাইনাস এ বি। কারণ একটা একটা বাস্তব সংখ্যাকে তুমি যদি একটা ঋণাত্মক বাস্তব সংখ্যা দিয়ে গুণ করো, টোটাল গুণফলটা ঋণাত্মক হয়, ঠিক আছে। এটা হচ্ছে যে কোনো বাস্তব সংখ্যা এ বি এর জন্য সত্য। এ বি দুইটা বাস্তব সংখ্যা হইলে এই লাইনটা সত্য। সো এখান থেকে আমরা এই লাইনটা লিখতে পারি। এবার খেয়াল করো, তাহলে আমাদের দেখো প্রমাণে কি আছে, প্রমাণের ডান পাশে আছে এবি। সো ডান পাশে একটা এবি আনতে পারলে আর এটাকে যদি বাদ দিতে পারি, তাহলে আমাদের কাজ শেষ। তো এটাকে বাদ দেওয়ার জন্য আমরা একটা কাজ করি, আমরা এর যে যোগের বিপরীতক আছে, দেখো মাইনাস এবি এর যোগের বিপরীতকটা কি? প্লাস এবি। সেটা যোগ করে দিই দুই পাশে। দুই পাশে এবি যোগ করলাম, দুই পাশে একই জিনিস, দুই পাশে একই জিনিস যোগ করাটাকে কি বলে? যোগের অনন্যতা। দুই পাশে একই জিনিস যোগ করলাম, so যোগের অনন্যতা অ্যাপ্লাই করে, হ্যাঁ, একই জিনিস যোগ করলাম। এরপরের কাজটা কি দেখো, মাইনাস এ ইন্টু মাইনাস বি। এখন দেখো, এ বি আর তার যোগের বিপরীতক হচ্ছে কি? মাইনাস এ বি। সো এই দুইটা যোগ করলে কি আসবে? এই দুইটা যোগ করলে আসবে জিরো। তাহলে এরা হচ্ছে কোত্থেকে পাইছো তুমি, মনে আছে?
যোগের বিপরীতক, ওই ওই লাইনটা, যোগের বিপরীতক। আচ্ছা, চাইলে এখানে আরেকটা লাইনও বাড়ানো যায়। সো এটাকে তুমি একটা ব্রেকেটে চিন্তা করতে পারো, পরের লাইনে, এর পরের লাইনে তুমি জিরো লিখে দিতে পারো, হ্যাঁ। সো এটা হচ্ছে যোগের বিপরীতক। আর জিরো আর এবি যোগ করলে কি আসবে? এবি আসবে, ওইটা হচ্ছে যোগের অভেদক। সো আমরা ওইটা একটু পরে লিখি। আমরা এটা এটা যে যোগের বিপরীতক করে পাইছি সেটা আগে লিখি। যোগের বিপরীতক, যোগের বিপরীতক। আচ্ছা, এখন এটা একটা, এটার সাথে তুমি যদি জিরো যোগ করো তাহলে কি পাবা? জিরো যোগ করলে আমরা জানি যা ছিল তাই থাকে, সেটা হচ্ছে কি? যোগের অভেদক। আর ওই পাশেও কি আছে? জিরো প্লাস এবি, সো এবি হবে। সো এই লাইনটা আমরা পাইছি কি করে? যোগের অভেদক। কোনো বাস্তব সংখ্যার সাথে জিরো যোগ করলে সেই বাস্তব সংখ্যাটাই পাওয়া যায়, ওইটা কি ছিল? আমাদের যোগের অভেদকের নিয়মটা ছিল। সো এটাই দেখো আমাদের প্রমাণ করতে বলছিল, হ্যাঁ। বুঝছো সবাই? এই অঙ্কগুলো আসলে হচ্ছে মানে এখানে বুঝার থেকে বেশি ইম্পর্টেন্টটা হচ্ছে ওই বৈশিষ্ট্যগুলো একটু মনে রাখা, বৈশিষ্ট্যগুলো অ্যাপ্লাই করা, হ্যাঁ। এখানে আসলে তেমন আহামরি কিছু নাই, বৈশিষ্ট্যগুলো অ্যাপ্লাই করলেই তুমি হচ্ছে অঙ্কগুলো করতে পারবে, হ্যাঁ। আরেকটা অঙ্ক আমরা দেখি, আরেকটা অঙ্ক দেখলেই এটা শেষ, এখান থেকে আর বেশি দেখবো না। আচ্ছা, এটা একটু মাঝে মাঝে পরীক্ষা আসে, এজন্য আমি এটা একটু দেখাচ্ছি। ধরো এখানে কোশ্চেনটা হচ্ছে, এখানে এ আর বি দুইটা বাস্তব সংখ্যা দেয়া আছে, হ্যাঁ। এবং এটা দেয়া আছে যে গিভেন এ বি ইকুয়াল টু জিরো। এটা, এই দুইটা জিনিস দেয়া আছে, এ বি বাস্তব সংখ্যা আর এ বি এর গুণফল হচ্ছে জিরো। এখন তোমাকে প্রমাণ করে দেখাইতে বলছে যে এ বি ইকুয়াল টু জিরো হলে হয় এ ইকুয়াল টু জিরো অথবা বি ইকুয়াল টু জিরো। এইটা প্রমাণ করে দেখাও। প্রশ্নটা বোঝা গেছে? এ বি ইকুয়াল টু জিরো হলে কি হবে? এটা তো আমরা জানি, দুইটা জিনিসের গুণফল জিরো হলে মানে কি হয়? যে যে কোনো একটা জিরো হবে। সো এই জিনিসটাই তুমি একটু, হ্যাঁ, প্রত্যেকটার যে কোনো একটা, মানে দুইটা জিনিসের যে কোনো একটা জিরো, এটাকে আমরা একটু বৈশিষ্ট্যগুলো অ্যাপ্লাই করে প্রমাণ করে দেখাই। আচ্ছা, তাহলে এখানে আমরা একটু খেয়াল করি, দেখো যে আমরা প্রথমে আমরা ধরে নিলাম যে বি নট ইকুয়াল টু জিরো। এখন দেখো যে আমরা হচ্ছে গুণের বিপরীতক পড়ছিলাম। একটা বাস্তব সংখ্যা, একটা বাস্তব সংখ্যা আছে, তার গুণের বিপরীতক থাকবে কখন? এই এ ইনভার্স মানে আসলে যে ওয়ান বাই এ, গুণের বিপরীতক থাকবে যদি এ নট ইকুয়াল টু জিরো হয়, তাই না? কারণ জিরোর গুণের বিপরীতক নাই, ওয়ান বাই জিরো তো এক্সিস্ট করে না। সো জিরো ছাড়া অন্য বাস্তব সংখ্যাগুলোর গুণের বিপরীতক আছে। তাহলে আমি বললাম বি নট ইকুয়াল টু জিরো, তাহলে বি নট ইকুয়াল টু জিরো হলে বি ইনভার্স অবশ্যই আছে। বি ইনভার্স বিলংস টু আর, মানে বি ইনভার্স একটা বাস্তব সংখ্যা যেটা এক্সিস্ট করে। তাহলে এখন আমাদের দেয়া ছিল এ বি ইকুয়াল টু জিরো। তাহলে আমরা দেখো দুই পাশেই আমরা, দুই পাশেই বি ইনভার্স এই টার্মটা গুণ করে দিব। সো দুই পাশে একই জিনিস গুণ করা, এর এটা কোনটা ছিল? গুণের অনন্যতা, গুণের অনন্যতা। ঠিক আছে, এবার দেখো এখানে তিনটা জিনিস গুণ অবস্থায় আছে, তো তিনটা জিনিস যে কোনো অর্ডারে গুণ করো, সেটা রেজাল্টটা একই হয়, সেটার নাম ছিল কি? গুণের সংযোজন যোগ্যতা, তাই না? তাহলে আমরা হচ্ছে দেখো যে কোনো অর্ডারে গুণ করি বি ইন্টু বি ইনভার্স, আর জিরো ইন্টু বি ইনভার্স এটা তো জিরোই হয়ে যাবে। তাহলে এখান থেকে আমি কি পাবো? বি আর হচ্ছে বি ইনভার্স, তার মানে একটা সংখ্যা এবং তার গুণের বিপরীতক, এই দুইটা গুণ করলে আমরা কি হয় জানি? ওয়ান পাওয়া যায়, তাই না? এটা হচ্ছে কি ছিল? গুণের বিপরীতকের সূত্র থেকে পাওয়া যায় যে বি একটা বাস্তব সংখ্যা, তার সাথে তার বিপরীতকটা গুণ করলে কি পাওয়া যাবে? ওয়ান। মানে বি ইন্টু ওয়ান বাই বি, ওয়ান আসবে। সেটা হচ্ছে গুণের বিপরীতক থেকে। আর এখানে লিখতে পারো তুমি গুণের সংযোজন, সংযোজন যোগ্যতা বা গুণের সংযোজন বিধি। সো এটা এ ইন্টু ওয়ান মানে এ,
এক দিয়ে গুণ করলে সেটাই পাওয়া যায়, এটার নাম ছিল কি? গুণের অভেদক। ঠিক আছে? সো ঠিক একই ক্রাইটেরিয়াতে আবার উল্টাটা করব, যে এ নট ইকুয়াল টু জিরো ধরবো, তখন হচ্ছে এ নট ইকুয়াল টু যদি আমি জিরো ধরি তাহলে কি পাবো? এ ইনভার্স হচ্ছে থাকবে, তখন হচ্ছে এ ইনভার্স দুই পাশে গুণ করব এটার, তাহলে তখন ওইখান থেকে বি ইকুয়াল টু জিরো পাবো। ঠিক আছে? দেখো বি যদি জিরো না হয় ওই ক্ষেত্রে এ জিরো হচ্ছে, আর তুমি যদি ধরো যে এ জিরো না, এ জিরো না হলে ওই ক্ষেত্রে কি পাবা? বি জিরো হবে। খুবই সিম্পল জিনিসটা, এখান থেকেই বোঝা যায়। একটা জিরো না হলে অপরটা অবশ্যই জিরো হইতে হবে, ওই জিনিসটাই আমরা একটু প্রমাণ করে দেখলাম। হ্যাঁ, তো এর পরের পার্টটা নিজেরা করবা, চেষ্টা করবা। এ নট ইকুয়াল টু জিরো ধরবা, তাহলে কি হবে? এ ইনভার্স অবশ্যই বিদ্যমান থাকবে, তখন ওই এ বি এর সাথে এ বি ইকুয়াল টু জিরো যেটা দেয়া আছে সেটার উভয় পাশে এ ইনভার্স গুণ করে দিবা। এ ইনভার্স গুণ করে দিলে সেখান থেকে এই নিয়মগুলো অ্যাপ্লাই করলে ওইখান থেকে লাস্টে পাবা বি ইকুয়াল টু জিরো। আচ্ছা, গুড। আচ্ছা, আরেকটা জিনিস এখানে একটু খেয়াল করবা। আমি যে ইনভার্সটা গুণ করছি, হ্যাঁ দেখো, এই এ বি এর ডান পাশে গুণ করছি, জিরো এর ডান পাশে কিন্তু গুণ করছি। এই এটা একটু রাখবা, সিকোয়েন্সটা মেনটেন করবা। হ্যাঁ, কারণ হচ্ছে আমাদের বিপরীতকের একটা বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে, মনে করো, এটা একটু মুছে ফেলি। বিপরীতকের বৈশিষ্ট্যটা হচ্ছে এরকম, মানে যখন তুমি গুণ করবা, যে মনে করো এই একটা বাস্তব সংখ্যা এবং সেটা জিরো না, তাহলে অবশ্যই এ ইনভার্স আছে। তাহলে এ ইন্টু এ ইনভার্স ইকুয়াল টু এ ইনভার্স ইন্টু এ ইকুয়াল টু হচ্ছে ওয়ান। তার মানে তুমি এটাকে বলা হয় যে রাইট হ্যান্ড সাইড মাল্টিপ্লিকেশন, আর এটাকে বলা হয় লেফট হ্যান্ড সাইড মাল্টিপ্লিকেশন। যে এ ইনভার্স যে এর গুণের বিপরীতক, এটা তুমি কিভাবে প্রমাণ করবা? তুমি যদি এর ডান পাশে বা বাম পাশে যে কোনো ভাবেই গুণ করো না কেন, সবসময় যদি তুমি ওয়ান পাও, তখনই কেবলমাত্র বলতে পারবা যে এর গুণের বিপরীতক হচ্ছে ওয়ান বাই এ, মানে এ ইনভার্স। সো রাইট হ্যান্ড সাইড আর লেফট হ্যান্ড সাইড মাল্টিপ্লিকেশনটা সমান হইলে তখনই কেবলমাত্র আমরা বলতে পারি যে এটা হচ্ছে এটার ইনভার্স। ঠিক আছে? সো এই কারণে ওই গুণটা একটু খেয়াল করে করবা। তাহলে দেখো পরের অংশটার ক্ষেত্রে যখন তুমি গুণ করবা, তখন তুমি এইভাবে গুণ করবা যে এ ইনভার্সটা আগে রাখবা। ওই ক্ষেত্রে তোমার কি হবে? ওই যে সংযোজন যে করবা এই এই লাইনটাতে গুণের সংযোজন, সেই গুণের সংযোজন করতে তোমার সুবিধা হবে। ঠিক আছে? এই ভিতরে নিয়ে গেলা। আর এটা এ ইনভার্স যদি এই পাশে থাকতো, তখন আবার কি করতে হইতো? একটু একটু খেয়াল করো। মনে করো তুমি এরকম করছো যে এ বি ইকুয়াল টু জিরো, তুমি হচ্ছে এ ইনভার্সটা ডান পাশে গুণ করছো। তো ডান পাশে গুণ করলে তুমি সরাসরি এ ইনভার্সটা এটার ভিতরে আনতে পারবা না। তখন আবার কি করতে হবে? এই এ বি কে তোমার বি এ বানাইতে হবে। সো বি এ বানানোর পরে হচ্ছে তুমি এটা ভিতরে নিতে পারবা। একটু সিকোয়েন্স গুলো মেনটেন করতে হবে। হ্যাঁ, তো এগুলো হচ্ছে বাস্তব সংখ্যার কিছু প্রপার্টি। তো এই জিনিসগুলো একটু মনে রাখবা। বুঝছো এই জিনিসটা, গুণ করার নিয়মটা? আচ্ছা, তো আমাদের লাস্ট অঙ্কটা হচ্ছে, দেখো এখানে বলা আছে যে এক্স মাইনাস ওয়ানের পরম মান যদি 1/10 থেকে ছোট হয়, তাহলে তোমাকে প্রমাণ করতে হবে সো দ্যাট এক্স স্কোয়ার মাইনাস ওয়ানের পরম মান 21/100। এটা প্রমাণ করে দেখাইতে হবে। হ্যাঁ, যে এক্স মাইনাস ওয়ানের পরম মান হচ্ছে 1/10 থেকে ছোট, তাহলে প্রমাণ করে দেখাও এক্স স্কোয়ার মাইনাস ওয়ানের পরম মান 21/100। ঠিক আছে? সো এখান থেকে আমাদের ওইটা ওইখানে যাইতে হবে। সো এটা আমরা কিভাবে করব? তাহলে আমাদের দেখো এখানে দেয়া আছে বা, তাহলে দেখো লেস দেন যেহেতু আছে, আমরা লেস দেনের প্রোফাইলটা ইউজ করে সরাসরি লিখতে পারি যে -1/10 ইজ লেস দেন এক্স মাইনাস ওয়ান ইজ লেস দেন +1/10। ঠিক আছে? এরপরে দেখো এরপরের লাইনটা, দেখো আমাদের হচ্ছে কি বানাইতে হবে একটু খেয়াল করো। এখানে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এখন তুমি এই অবস্থায় যদি অসমতায় বর্গ করে দাও, কি হয়ে যাবে? এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার হয়ে যাবে। তার মানে ওই ক্ষেত্রে কি চলে আসবে? এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ান। সো টু এক্স তো আর আমাদের দরকার নাই। সো আমরা এইখানে সরাসরি বর্গ করব না, এখানে সরাসরি বর্গ করলে একটু সমস্যা হয়ে যাবে। প্রথমে আমরা ওয়ানটাকে এখান থেকে সরানোর চেষ্টা করি। হ্যাঁ, তাহলে এখান থেকে ওয়ানটারে বাদ দিয়ে দিই, তার মানে ওয়ান যোগ করো। ওয়ান যোগ করলে দেখো তো কি হবে উভয় পাশে? -1/10 প্লাস ওয়ান, এখানে এক্স -1 প্লাস ওয়ান, আর এখানে আসবে 1/10 প্লাস ওয়ান। অসমতায় এক যোগ করলাম।
তাহলে 1 যোগ করলে দেখো এখানে কি হবে, এখানে হবে 9/10, এখানে হবে x, আর এখানে হবে কত, 11/10। অসমতায় 1 যোগ করছি এখানে, হ্যাঁ একটু সাইড নোটটা দিবা। এরপরের কাজটা হচ্ছে এবার তুমি বর্গ করো, কারণ আমাদের এক্স স্কোয়ার বানাইতে হবে। সো এই অবস্থায় তুমি বর্গ করে দাও, এখানে হবে 81 আর এখানে হবে 100 নিচে, এখানে হচ্ছে এক্স স্কোয়ার, এখানে হচ্ছে 121/100। ঠিক আছে, এইবার কাজ হচ্ছে যেহেতু আমাদের প্রমাণে এক্স স্কোয়ার -1 বলছে, সো আমি এবার অসমতায় 1 বিয়োগ করে দিই। তাহলে অসমতায় 1 বিয়োগ করে দাও, 81/100 -1, এক্স স্কোয়ার -1, 121/100 -1। তাহলে এবার দেখো কত হচ্ছে, এখানে আসবে তোমার -19/100 এক্স স্কোয়ার -1, আর এখানে আসতেছে কত, 21/100। উপরের 2 লাইন একটু মুছি। আচ্ছা এখন খেয়াল করো, এখানে কি বলছে যে এক্স স্কোয়ার -1 এর এই মানটা হচ্ছে -19/100 থেকে বড় আর 21/100 থেকে ছোট। এখন এই অবস্থায় তো তুমি এটাকে পরম মানে প্রকাশ করতে পারবা না, কারণ আমাদের তো এই যে এক্স স্কোয়ার -1 এটাকেই আমাদের পরম মানে নিয়ে যেতে হবে। হ্যাঁ, সো আমাদের পরম মানে নিয়ে যাওয়ার শর্ত ছিল কি, যে দুই পাশে সেম জিনিস নিয়ে আসতে হবে, এরকম যে -a থেকে এক্স এর মান বড় আর +a থেকে ছোট, এরকম হইলে তখন আমরা এই লাইনটাকে এরকম লিখতে পারতাম। মনে আছে কিনা খেয়াল করো, দেখো এটাকে ভাঙাইলে কিন্তু এটা পাওয়া যায় যে লেস দেনের ক্ষেত্রে, লেস দেন মানে লেস দেন সহ যে পরম মানের সমস্যাগুলো ছিল, সেই ক্ষেত্রে আমরা দেখছিলাম যে লেস দেন থাকলে আমরা এরকম আসে প্রোফাইলটা, যে মাইনাস, এখানে যেই সংখ্যাটা থাকবে মাইনাস তত থেকে বড় আর প্লাস তত থেকে ছোট। সো এই ক্ষেত্রে কিন্তু আমরা সরাসরি এটাকে পরম মান আকারে প্রকাশ করতে পারবো না, কারণ এখানে আমাদের দুই পাশে কিন্তু সেম জিনিস নাই, মাইনাস আছে, বাট এখানে এখানে যদি -21/100 থাকতো তাইলে কিন্তু হয়ে যেত, মিলে যেত। হ্যাঁ, সো এটাই হচ্ছে এখানে দেখতে হবে আমাদের, এই -19/100টাকে -21/100 যদি বানাইতে পারি তাহলে আমাদের কাজ শেষ। এখন একটু একটু খেয়াল করে দেখো, যে মনে করো -5 2 এর থেকে ছোট, এটা তো সত্য তাই না? ঠিক আছে, এখন আমি এই যে -5 হচ্ছে 2 এর থেকে ছোট, এই -5 এর থেকে আরো ছোট যদি একটা জিনিস নেই, মনে করো -8, সেটাও তো ওই আগেরটা থেকে ছোটই তাই না? তাহলে আমি এই এই সংখ্যাটা থেকে আরো ছোট সংখ্যা যদি এখানে লিখি, তাহলে আমার অসমতাটা কোনো সমস্যা হবে না, সাইনটা ঠিকই থাকবে। -5 এর থেকেও ছোট একটা সংখ্যা লিখছি, তার মানে আমাদের অসমতার দেখো কোনো সমস্যা হয় নাই। এই লজিকটা আমরা এখানে কাজে লাগাবো, -19/100 থেকে ছোট একটা সংখ্যা লিখবো, এবং সেটা কি, সেটা হচ্ছে দেখো এই যে -21/100, তুমি খেয়াল করে দেখো -19/100 থেকে কিন্তু ছোট, এটা হচ্ছে কত, -0.1, এটা হচ্ছে -0.19, তার মানে এইটা থেকে দেখো এটা ছোট। সো এটা থেকে ছোট সংখ্যা হচ্ছে -21/100, এটা আমরা এখানে লিখতে পারি, লিখলে আমাদের অসমতার কোনো পরিবর্তন হয় না। এখানে এখানে একটু লিখে দিও, যেহেতু, যেহেতু এই লাইনটা, যেহেতু এইটা থেকে হচ্ছে এই মানটা ছোট, তার মানে অবশ্যই এই লাইনটা লেখা যাবে। সো এর এখন তুমি দেখো সরাসরি তুমি ওইটা লিখে দিতে পারো। এবার আমাদের হচ্ছে ওই চেনা প্রোফাইলটাই চলে গেছে, যে -21/100 থেকে এই জিনিসটা হচ্ছে বড় আর +21/100 থেকে ছোট। সো আমরা সরাসরি লিখে দিতে পারি এইভাবে, মানে পরম মানে প্রকাশ করে দিতে পারি, এটাই আমাদের দেখাইতে বলছিল। ঠিক আছে, বুঝা গেছে এই জিনিসটা?